আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটা আমাদের জিওমেট্রি অফ অ্যানালিটিক অফ জিওমেট্রি বইয়ের তৃতীয় অধ্যায়ের মধ্যে এটা আছে, যেটা এইচএসসি সেকেন্ড পার্টে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আছে। আপনি যদি এখানে এটা শেষ করার পরে এইচএসসির ষষ্ঠ অধ্যায়টাকে ভালো করে, দ্বিতীয় পত্রের কনিক্স অধ্যায়টা ভালো করে শেষ করে ফেলেন এবং বোর্ডের এবং এডমিশনে আসার যত এমসিকিউ আছে এগুলো শেষ করে ফেলেন, আশা করি আপনি এই অধ্যায় থেকে 100% কমন পাবেন। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের মেইন আলোচনা। এখানে আমরা যেখানে কতগুলো টাইপে ভাগ করেছি, সাধারণ দ্বিঘাত সমীকরণ, শনাক্তকরণ, মানে দ্বিঘাত সমীকরণ যখন থাকে, এই যে আমরা গত ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছি, যখন একটা দ্বিঘাত সমীকরণ হয় তখন তার যে ফর্মুলাটা কি ছিল, এ এক্স স্কোয়ার, মনে আছে, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস কত by স্কোয়ার প্লাস কত 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা ছিল একটা দ্বিঘাত সমীকরণ। সেটা কিন্তু আমরা জানি যে ডেলের মানটা, মানে এটা যদি 0 হইতো সেটা শর্ত সাপেক্ষে বিভিন্ন ধরনের ফর্মুলা দিত, আবার 0 না হলে আবার বিভিন্ন ধরনের সে সমীকরণ দিবে। ঠিক আছে, তারপরে কণিকের সাধারণ আলোচনা, কণিক কি, তারপরে উৎকেন্দ্রিকতা কি, কণিকের শনাক্তকরণ, এগুলো। তারপরে হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্তকে আমরা ভাগ করেছি 3টা পার্ট। ঠিক আছে, আজকে আমরা যতটুকু সম্ভব আলোচনা করব। তাইলে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 যতটুকু সম্ভব আলোচনা যাওয়া যাক। ঠিক আছে, বেশি তো পারা যাবে না। আমরা টাইপ 1 একটু আলোচনা করার পরে থ্রিতে যদি যাই, যতটুকু সম্ভব আলোচনা করবো। আমরা চলে যাই আমাদের মূল টপিকে, টাইপ 1 এর মধ্যে। টাইপ 1 এর যে কনসেপ্টটা, সেটা কি, সাধারণ দ্বিঘাত সমীকরণ শনাক্তকরণ। এই যে দ্বিঘাত সমীকরণটা, এটার ডেল্টা বলতে আমরা কি বুঝতাম? এটার ডেল্টা বুঝতে আমরা বুঝতাম যে এ বি সি প্লাস কত 2fgh প্লাস কত এই মাইনাস, এটা প্লাস না মাইনাস, এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার, এটা ছিল ডেলের মান। সেটা 0 হইতে পারে, আবার 0 ছাড়াও হইতে পারে। এটার উপর বেচ করে আমাদের সমীকরণগুলো ভাগ হয়ে যেতে পারে। এখন দেখেন, আমাদের যে দ্বিঘাত সমীকরণটা এ এইচ বি, প্রত্যেকের মান যদি শূন্য না হয়, দেখেন এইটা আর এইটা, এই যে এইচ এর মানটা এবং এই বি এর মানটা, এর মানটা, এই মানগুলো যদি 3টা শূন্য না হয়, তাইলে এই দ্বিঘাত সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। কারণ এটা যদি শূন্য হয়ে যায় তখন এটা এক ধরনের হয়ে যায়, আবার এটা যদি শূন্য হয়ে যায় তখন এটা এক ধরনের হয়ে যায়। মানে তিনটাই যদি, প্রত্যেকটি মান যদি শূন্য না হইলে এই সমীকরণকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ হিসাবে বলে থাকি। এই সমীকরণ শর্ত সাপেক্ষে যুগল সরলরেখা নির্দেশ করে থাকে, কণিক নির্দেশ করে থাকে এবং সেটা বৃত্ত নির্দেশ করে। তেমনি এটাই সাধারণ দ্বিঘাত সমীকরণ, যেটা যদি প্রত্যেকটির মান যদি শূন্য না হয়, একই সাথে যদি প্রত্যেকটির মান শূন্য না হয়, একই সাথে যদি প্রত্যেকটির মান শূন্য না হয়, তখন সেটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। আমরা তো পড়তেছি সাধারণ দ্বিঘাত সমীকরণ, তখন সেটা শর্ত সাপেক্ষ সাধারণ দ্বিঘাত সমীকরণ হিসাবে বিবেচনা হয়। এখন দেখেন, এই যে দ্বিঘাত সমীকরণটা, এটা শর্তটা কি, যদি এর মান বি এর মান সমান হয়, যদি এর মান বি এর মান কি হয়, সমান হয়, তার মানে এটা মানে এই যে দ্বিঘাত সমীকরণটা আপনি চিন্তা করেন, 2hxy প্লাস কত by স্কয়ার প্লাস 2gx প্লাস কত 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। যদি আপনি দেখেন, প্রথমত যদি দেখেন h এর মানটা 0, h এর মানটা যদি 0 হয় তাহলে xy সবটাই তো থাকবে না, মানে xy টা তো বাদ চলে যাবে। এবং যদি এর মানটা যদি b এর মানের সমান হয়ে যায়, তখন সেটা নির্দেশ হয়ে যাবে বৃত্ত। এখন আসেন বৃত্তের সমীকরণটা নিয়ে যদি আমরা একটু দেখি, তাহলে প্রথমত আমাদের এটা ছিল a ইকুয়াল টু b, এবং যদি h এর মান শূন্য হয়, তার মানে বৃত্তের সমীকরণের শর্ত xy এর সহগ শূন্য। সহজ কথায় মানে বৃত্ত তখনই হবে একটা বৃত্ত যখন তার xy এর সহগ কি শূন্য, এবং x স্কয়ার y স্কয়ারের সহগ সমান, এর সহগ কি সমান হইতে হয়। তার মানে সহগ এর সহগ কি হইতে হয়, এর সহগ সমান হইতে হয়। মানে এই দুইটা জিনিস না মিললে কখনো সেটা বৃত্তের সমীকরণ হবে না। ঠিক আছে, আপনাকে যদি আমি এরকম একটা সমীকরণ দিই, x স্কয়ার, আপনারা জানেন যে y স্কয়ার প্লাস কত 2gx প্লাস কত 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটা বৃত্তের সমীকরণ। কিন্তু এটা আরো বৃত্তের, এটা এরকম হইতে পারে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস ধরেন 4x প্লাস ধরেন 5y, ঠিক আছে, প্লাস c ইজ ইকুয়াল টু, এটাও কিন্তু বৃত্তের সমীকরণ, কারণ x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগটা সমান। ঠিক আছে, এবং x এর সহগ এখানে কি আছে, xy এর সহগ কিন্তু এখানে শূন্য, xy এর সহগটা এখানে কিন্তু শূন্য, এবং x স্কয়ার y স্কয়ার সহগ সমান, তখন সেটা বৃত্তের সমীকরণ নির্দেশিত হবে। এটা ঠিক আছে, যদি এর মান এবং b এর মান সমান হয়, তার মানে ওই x স্কয়ারের সহগ এবং y স্কয়ার, এ বলতে x স্কয়ারের সহগ, b বলতে y স্কয়ারের সহগ, তার মানে এই দুইটা যদি সমান হয়, এটা 2 হইতে পারে, 5 হইতে পারে, যে কোনো কিছু। তার মানে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণটা এটা হিসাবে জানি যে বৃত্তের। ঠিক আছে, তার মানে এটা বুঝলাম। এবং ডেলের মান যদি শূন্য হয়, ডেল ইকুয়াল যদি শূন্য হয়, তখন সেটা যুগল সরল রেখা।
তার মানে তখন দুইটা একটাই মানে এটার মানটা যদি ডেলের মানে এ বি সি, ডেলটা কি বোঝায়, এটা বোঝায়, বা ডেলের ইজ ইকুয়াল টু এটাও বোঝায়, মানে এটা বা এটা ম্যাট্রিক্স আকারে ডিটারমিনার আকারে প্রকাশ করলে হয় এটা, আর নরমালি এটা। এইভাবে ক্যালকুলেশন করে যদি আমি জিরো পাই, তখন এই জাতীয় সমীকরণটা, মানে এই জাতীয় যে সমীকরণটা হবে, দ্বিঘাতের যে সমীকরণটা আমাদের কাছে আসবে, মানে দ্বিঘাতের যে সাধারণ দ্বিঘাত যে সমীকরণটা, তখন দুইটা জোড়া সরলরেখা প্রকাশ করবে। কখন? যখন জোড়া সরলরেখা প্রকাশ করবে। কখন জোড়া সরলরেখা? যদি ডেলের মানটা শূন্য হয়। তার মানে ডেলটা শূন্য, এটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে দেখেন, আপনি যখন দেখবেন এর মান বি এর সমান এবং এইচ এর মান শূন্য, মানে এক্স ওয়াই এর সহগটা শূন্য, তখনই বুঝবেন এটা বৃত্ত। যখনই দেখবেন আপনি, তাহলে এটা কি আপনি সবসময় চিন্তা করতে পারবেন? আপনার এটার জন্য আমি আপনাকে বলে দিলাম, এক্স এর সহগ শূন্য এবং এক্স স্কয়ারের ওয়াই স্কয়ারের সহগ সমান হবে। এই দুইটা শর্ত হচ্ছে বৃত্ত হওয়ার প্রথম শর্ত। তারপরে জোড়া সরলরেখার জন্য এ এইচ জি, তারপরে এ এইচ জি, তারপরে বিএফ, এইভাবে বিএফ, আর এখানে সি। এটা ডিটারমিনার করলে যদি শূন্য হয়, এটাই ডেল, এটাই 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 আমাদের এটা। ঠিক আছে, যদি এটার মান আবার শূন্য হয়, তখনও এটা জোড়া সরলরেখা প্রকাশ করবে। তাহলে গেল আমাদের 2 নাম্বারটা। এটা শর্ত সাপেক্ষ কখন কি প্রকাশ করে থাকে এই দ্বিঘাত সমীকরণটা? যদি ডেলের মান শূন্য হওয়ার পরে যদি দেখি এবি মাইনাস এইচ স্কয়ার, এটা আমরা জানি যে সমান্তরাল যুগল হয়। আর যদি ডেলের মান শূন্য হওয়ার পরে যদি এ প্লাস বি হয়, তার মানে ধরেন আপনাকে এমন একটা সমীকরণ দিল যে এই ধরেন এরকম দিল, ধরেন 3x স্কয়ার প্লাস এর ধরেন 3xy মাইনাস ধরেন 3y স্কয়ার প্লাস সামথিং এরকম 2x প্লাস ধরেন 2x প্লাস 6y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, বা এটা ইজ ইকুয়াল টু 0 ধরলাম। এই যে সমীকরণটা আমি লিখলাম, এই সমীকরণে ধরেন এটা হচ্ছে x স্কয়ারের সহগ মানে a এবং y স্কয়ারের সহগটা মানে b। এই যে a আর b যদি আমি যোগ করি, ধরলাম এটা ডেলের মানটা শূন্য, মানে আমি ধরে নিলাম এটা ডেলের মানটা শূন্য, যদিও এটা শূন্য হবে না, কারণ আমি ওইরকম ভাবে সহগগুলো বসাই নাই। ধরে নিলাম যে ডেলের মানটা শূন্য, কিন্তু ডেল যদি শূন্য হয়, তখন এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগ যদি আমি যোগ করি, দেখেন যোগ করলে কত হয়? 3 - 3 মানে 0 হবে না? তার মানে a প্লাস বি জিরো, a প্লাস বি জিরো হয়ে গেছে। ঠিক আছে, a প্লাস বি যদি জিরো হয়, তখন সেটা লম্ব সরলরেখা। আপনি এইভাবে শিখবেন, যে এইভাবে মুখস্থ করতেছি ডেল শূন্য, ডেলটা কি? এটা ডেল চিন্তা করার সময় আপনি চিন্তা করবেন ডেলটা হচ্ছে ওইটা, এবং a প্লাস বি হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সহগ যোগ করলে যদি শূন্য হয়, তখন সেটা লম্ব যুগল সরলরেখা। আর এক্স স্কয়ার যে ওয়াই স্কয়ারের সহগকে গুণ করার পরে 2x এর সহগ, এই বলতে কাকে বোঝায়? আপনি এই যে সূত্রটার মধ্যে দেখেন, এই যে আমাদের যে এই যে 2xy এর সহগটা হচ্ছে h, মানে এই 2xy এর সহগটা হচ্ছে h। তাহলে h বলতে আমরা বুঝবো কাকে? 2xy এর সহগ। ঠিক আছে, 2xy এর সহগ। তাহলে ab মাইনাস h স্কয়ার হলে সমান্তরাল। আর যদি দেখি ডেলের মান শূন্য, বাট এই f স্কয়ার মাইনাস সমান সমান bg স্কয়ার মাইনাস সমান সমান ch স্কয়ার, তখন আমি বুঝবো সমপাতিত যুগল সরলরেখা। তার মানে ডেল শূন্য এর অর্থই হচ্ছে এটা যুগল সরলরেখা। ঠিক আছে, ডেল শূন্য অর্থই হচ্ছে এটা যুগল সরলরেখা। তার মানে যদি ডেলের মান শূন্য না হয়, ডেলের মান যদি শূন্য না হয়, এই সমীকরণের মধ্যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস, যদি আমি এটাকে দেখি কত, তারপরে কত 2gx প্লাস 2fy প্লাস c, এটার ক্ষেত্রে যদি ডেলটা শূন্য না হয়, নট ইজ ইকুয়াল টু 0 হয় ডেল, বা আমরা এটাকে বলতে পারি যদি এই যে ahg, তারপরে ahg, তারপরে bf, তারপরে f, তারপরে c, এটার মান নট ইজ ইকুয়াল টু যদি শূন্য হয়, বা এটা একই কথা, কোনটা? abc প্লাস, ঠিক আছে, 2f gh, ঠিক আছে, মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার মান যদি নট ইজ ইকুয়াল টু শূন্য হয়, তার মানে বুঝছেন ঘটনাটা? যদি এই জিনিসগুলো শূন্য না হয়, তখন সেটা কি নির্দেশ করবে? বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং পরাবৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, তাইলে আমি যেটা বুঝলাম যে যদি এটা শূন্য না হয়, ডেল নট ইজ ইকুয়াল টু শূন্য হলে এটা শর্ত সাপেক্ষে পরাবৃত্ত হইতে পারে, শর্ত সাপেক্ষে এটা উপবৃত্ত হইতে পারে। ঠিক আছে, শর্ত সাপেক্ষে এটা অধিবৃত্ত হইতে পারে। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যে কখন পরাবৃত্ত। তবে সবার ক্ষেত্রে ঢেলের মান শূন্য হবে না, পরাবৃত্ত হবে যদি ab মাইনাস h স্কয়ারের মানটা শূন্য হয়। তাইলে এখন আপনি চিন্তা করেন যে ab মাইনাস h স্কয়ার যখন শূন্য হইতো, তখন তো এটা সমান্তরাল যুগল সরলরেখা নির্দেশ করতো, তখন কিন্তু ঢেলের মানটা শূন্য ছিল। তাইলে দেখেন সেম কাহিনী। তাহলে আপনি পরাবৃত্ত কখন বুঝবেন? যখন ab মাইনাস h স্কয়ার, তাহলে এই বলতে কি x স্কয়ারের সহগ, এই x স্কয়ারের যে সহগটা থাকবে, আমাকে তো কখনো এইরকম সমীকরণ দিবে না। আর b বলতে কি y স্কয়ারের সহগ, h বলতে কি h বলতে 2x এর সহগ। এটাকে ক্যালকুলেশন এইভাবে করার পরে যদি আমি দেখি এটা মান শূন্য হয়েছে, ঠিক আছে, তখনই আমি বুঝবো এটা পরাবৃত্ত। যদি আমি দেখি ab মাইনাস h স্কয়ারের মানটা
জিরো থেকে বড় হয়েছে তখন সেটা কি হবে, অপবৃত্ত হবে। তবে শর্ত কি, শর্ত হচ্ছে ডেলের মান শূন্য হতে পারবে না। আবার অধিবৃত্ত হইলে কি এবি মাইনাস এইচ স্কয়ার মানটা শূন্য থেকে ছোট হবে, তাইলে তখন সেটা কি নির্দেশিত হবে, অধিবৃত্ত নির্দেশিত হবে। এই ডেলের মানটা শূন্য হইলে দেখেন, ডেলের মান শূন্য হলে যদি শূন্য হওয়ার পরে প্লাস বি ইকুয়াল টু শূন্য হয়, শূন্য হইলে যুগল সরলরেখা, তবে লম্ব যুগল সরলরেখা। চিন্তা করেন, আবার যদি এবি মাইনাস এইচ স্কয়ারের মান শূন্য হয় তখন সমান্তরাল যুগল সরলরেখা। বাট এটা হচ্ছে কখন, যখন ডেল শূন্য, আর এটা হচ্ছে কখন, যখন ডেল নট ইজ ইকুয়াল টু শূন্য। ঠিক আছে, আপনাকে শর্তগুলো ভালো করে এভাবে যখন বুঝবেন তখন আপনি এরকম কোশ্চেনটা এবি সবসময় এটার সূত্রগুলো, এটা ফর্মুলাগুলো, কিন্তু আপনাকে বাস্তবে চিন্তা করতে হলে এই সমীকরণটা আপনার কাছে এইভাবে থাকবে না, মূল সমীকরণটা থাকবে 3x স্কয়ার 5xy। তখন যদি 5xy থাকে তখন বলেন তো এর মানটা কত, আপনি এটাকে 2xy বানান, কারণ 2xy এর সহগটা কত, 5/2। ঠিক আছে, কারণ ওই 2 কাটা গেলে আবার 5xy, তার মানে 5/2 মানে 2xy এর সহগটাই হচ্ছে h। তাহলে এখানে h এর মানটা কত, h এর মানটা হচ্ছে এটা, বুঝছেন? এইভাবে আমরা h a b c f, 2x এর সহগ হচ্ছে g, তার মানে কি 2x এর সহগ g, 2f এর সহগ কত f, c হচ্ছে যেটা সংখ্যা ধ্রুবক থাকবে যেটা, এটা হচ্ছে c। তাহলে এইভাবে যদি আমরা সব জিনিসটা বুঝে ফেলি তাহলে পরাবৃত্ত কখন হবে, অধিবৃত্ত কখন হবে, উপবৃত্ত কখন হবে সেটা বুঝতে পারবো, লম্ব সরলরেখা কখন হবে, সমান্তরাল সরলরেখা কখন হবে, আমরা সবগুলো আশা করি তখন আমরা ক্লিয়ারলি বুঝে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে দেখুন আমরা যে চারটা আলোচনা করেছি, আপনি যদি ফুল চারটা দেখেন তাহলে এখানে সবগুলো আলোচনা আছে। পরাবৃত্ত হবে যদি সেটার মান শূন্য হয়, এখানে আবার সম অধিবৃত্ত আছে, অধিবৃত্ত হচ্ছে যদি শূন্য থেকে ছোট হয়, শূন্য থেকে ছোট হওয়ার পরে যদি a প্লাস b এর মান শূন্য হয়ে যায়। আমরা তো জানি সাধারণত a প্লাস b শূন্য হলে লম্ব যুগল সরলরেখা নির্দেশ করে, কিন্তু এটা তো ডেলের মানেই শূন্য না, তাহলে তো সে যুগল সরলরেখা হচ্ছেই না। যেহেতু সে যুগল সরলরেখা হচ্ছে না তার মানে সে হবে কি, সম অধিবৃত্ত। ঠিক আছে, আর আরেকটা জিনিস একটু মজার জিনিস খেয়াল করেন, যখন আপনি দেখবেন এই জাতীয় সমীকরণটার মানে এই সমীকরণটার এই x স্কয়ারের সহগ, x2xy এর সহগ এবং b স্কয়ার y স্কয়ারের সহগ, মানে এক কথায় a h এই হচ্ছে b, এই তিনটা জিনিস যদি একই সমানে শূন্য হয়ে যায়, যদি তার মানে কি আমাদের এই অংশটা থাকতে আছে শুধু, বাকিটা তো শূন্য। এই অংশটা একটা কি x y এবং একঘাত বিশিষ্ট একটা সরলরেখা নির্দেশিত হয়, এই কথাটাই এখানে। যদি একই সাথে তিনটা হয়ে যায় শূন্য, তিনটা মান কত হয়ে যায়, শূন্য হয়ে যায়, তখন সেটা কি করে, দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত থাকে না, তখন সেটা কয় ঘাত হয়ে যায়, একঘাত হয়ে যায়, এটা খেয়াল রাখবেন, তখন সেটা একঘাত সমীকরণ হয়ে যায়। ঠিক আছে, এই একঘাত সমীকরণ হয়ে যায় তখন সেটাকে সরলরেখা দ্বারা প্রকাশ করে, অর্থাৎ তখন সেটা নিজেই সরলরেখা হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, একটা দ্বিঘাত সমীকরণ বৃত্ত হইতে পারে, বৃত্ত হইতে পারে, শর্ত হচ্ছে a এর মান b এর মানের সমান হইতে হবে, a এর মান b এর মানের সমান হইতে হবে। আপনি যদি কখনো বৃত্তের সমীকরণ দেখেন, যে কখনো কোনো বৃত্তের সমীকরণ দেখেন যে a এর মান b এর মান সমান না, এটা কখনো বৃত্ত হবে না। ঠিক আছে, বৃত্ত হবে না। বৃত্তের যে আদর্শ সমীকরণ বা যে কোনো সমীকরণই হোক, দেখবেন যে বৃত্তের সমীকরণটা এরকম হইতে পারে, x স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, হইতে পারে x মাইনাস a প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। ঠিক আছে, কেন্দ্র দুই চেঞ্জ হয়, হইতে পারে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কত 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এরা হচ্ছে বৃত্তের সমীকরণ, সবারই x স্কয়ার y স্কয়ার সহগ 1, সবারই x স্কয়ার y স্কয়ার সহগ কত 1, কিন্তু যদি ভিন্ন হয় আমি 1 বানাইয়া কাজ করি, মানে সমীকরণ থেকে বৃত্তের সমীকরণকে যখন আমরা ক্যালকুলেশন করি তখন আদর্শ ফরম্যাটে বানাই নেই। মানে এখানে যদি 5 থাকে, এখানেও 5 থাকে, আমি পুরো সমীকরণকে 5 দ্বারা ভাগ করে এটা সহগ 1 বানাইনি, বানিয়ে তুলনা করে তারপর আমাদের কাজ করতে হয়, কারণ বৃত্তের সমীকরণে x স্কয়ার y স্কয়ার সহগ কখনো ভিন্ন হবে না, এবং এমন কোন সমীকরণ হবে না যে সমীকরণে x y গুণ আকারে থাকবে, সেটা বৃত্তই হবে না, এটা মনে রাখবেন। তার মানে কি, এভাবে আপনার এমসিকিউ গুলো আপনি ধরে ফেলতে পারবেন, নিচের কোনটি সমীকরণ, মাঝে মাঝে আপনি সঠিক উত্তর না পাইলে এমসিকিউ অন্য অপশনটা বাদ দিতে পারবেন। যেমন আপনাকে বললো কোনটা পরাবৃত্ত, আপনি দেখলেন যেটার মধ্যে x y গুণ আকারে আছে, তার মানে সেটা বৃত্ত বা অপশনে বৃত্ত আছে, তো বৃত্তটা অটোমেটিক্যালি বাদ যাবে, বৃত্ত আপনার চিন্তা করারই দরকার নাই। ঠিক আছে, এইভাবে আপনি সামনে আগাইতে পারবেন। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝছি। টাইপ 1 এর বেজের উপর ভিত্তি করে আমরা যে এমসিকিউ গুলো আলোচনা করেছি সেগুলো নিয়ে আমরা এখন দেখি। এই যে সমীকরণটা আদর্শ দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত, দ্বিঘাত সমীকরণ হইতে গেলে অবশ্যই কি হবে, আমাদের এই প্রত্যেকটা শূন্য হওয়া যাবে না, মানে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণই থাকতে হয়, আদর্শ দ্বিঘাত সমীকরণ থাকতে হয় প্রত্যেকটি
শূন্য না হলে, প্রত্যেকটা যদি একই সমানে শূন্য হয়, যে সবগুলো একই সমানে শূন্য হয়, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ থাকবো না। ঠিক আছে, কখনোই সবগুলো একসাথে শূন্য হইলে এটা সরল লেখা হয়ে যায়, তাহলে আমাদের গ নাম্বার উত্তর সঠিক। আমরা চলে যাই 2 নম্বরে। বলছি কি এই x স্কয়ার 2hx এর সাধারণ দ্বিঘাত সমীকরণ বৃত্ত হবে কখন, যদি এর মান b এর সমান হয়, অর্থাৎ x স্কয়ার সহ y স্কয়ার সহ সমান হয়, h এর মান শূন্য হয়। ঠিক আছে, নিচের কোনটি বৃত্তের সমীকরণ দিয়ে আমাকে বলতে পারে এরকম, তখন আমরা এভাবে চিনে ফেলবো এটা বৃত্ত। ঠিক আছে, কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ পরাবৃত্ত প্রকাশ করে? প্রথমত ডেলের মান শূন্য হবে না, প্রথমত ডেলের মান শূন্য হবে না, যেটাতে ডেলের মান শূন্য আছে এটা বাদ, এটা বৃত্তের শর্ত। ডেলের মান শূন্য নাই এই দুটাতে। যদি জিরোর থেকে বড় হয় উপবৃত্ত নির্দেশ করে, জিরো সমান হইলে পরাবৃত্ত নির্দেশ করে, জিরোর চেয়ে ছোট হইলে অধিবৃত্ত নির্দেশ করে, জিরোর চেয়ে ছোট হওয়ার পরে প্লাস বির মান শূন্য হইলে সম অধিবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, তার মানে আমাদের ক নাম্বার হচ্ছে উত্তর। আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি বলছে, ডেলের মান শূন্য না, তার মানে উপবৃত্ত অধিবৃত্ত হইতে পারে, যেহেতু ab মাইনাস x স্কয়ার মান 0 থেকে বড়, তখন সেটা উপবৃত্ত। ঠিক আছে, যদি ছোট হয় অধিবৃত্ত, যদি 0 সমান হয় পরাবৃত্ত। তার মানে আমাদেরটা কোনটা, আমাদেরটা উপবৃত্ত। তো একটা পড়ার সময় আপনি এই বাকিগুলোকে মনের মধ্যে একটু কল্পনা করুন। কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ সম অধিবৃত্ত প্রকাশ করে? তার মানে কি, সম অধিবৃত্ত প্রকাশ করতে গেলে আমাদের এই শর্তে সবগুলো একসাথে মানা লাগে। প্রথমত অধিবৃত্ত হওয়ার জন্য ডেলের মান শূন্য হবে না, হইল না, পরে এটা শূন্য, এটাও শুধু উপবৃত্ত নির্দেশ করে, এটা উপবৃত্ত, এটা অধিবৃত্ত প্লাস সম অধিবৃত্ত যদি a প্লাস b এর মান শূন্য হয়। ঠিক আছে, আমরা চলে যাই এই টাইপের আরো কয়েকটা এমসিকিউ নিয়ে। ঠিক আছে, তার মানে এরকম অনেক এমসিকিউ বানানো যাবে। ঠিক আছে, কিন্তু আপনি যখন বেসটা শিখে ফেলবেন, এমসিকিউ কিভাবে দিবে এটা বিষয় না। আমি তো আদর্শ সমীকরণগুলো দিয়েই এমসিকিউ বানাইছি। এই যে সমীকরণগুলো চেঞ্জ আসতে পারে, ডেলের মান শূন্য না, ab মাইনাস h এর মান শূন্য থেকে ছোট, তাহলে অবশ্যই এটা অধিবৃত্ত নির্দেশ করবে। এই যে এটা সমীকরণটির প্রকৃতিটা কি, এই সমীকরণের প্রকৃতি কি দেখেন আপনি, x স্কয়ার y স্কয়ার সমান ছিল, বাট x y গুণাকারে থাকার কারণে এটা বৃত্ত হবে না, প্রথমত বৃত্ত হবে না। ঠিক আছে, এখন সবাই এখানে জোড়া সরলরেখা রাখে নাই, তার মানে আমার অপশনটা একটু সুযোগ পাইছি, হয় এটা পরাবৃত্ত, নয় উপবৃত্ত, নয় অধিবৃত্ত হবে। কিন্তু আসলে কোনটা হবে আমি দেখলাম, যখন আপনি এটা এটা একটু বুদ্ধি খাটে নিতে পারেন, যখনই দেখবেন যে x স্কয়ার স্কয়ার প্লাস আকারে আছে এবং x y গুণাকারে আছে, তখন প্লাস আকারে থাকলে আপনি ধরে নিতে পারবেন এটা উপবৃত্ত। তবে আপনি যদি লিগ্যালি ভাবে বের করতে চান, মাইনাস আকারে থাকলে অধিবৃত্ত, আর যদি x y গুণ আকারে না থাকতো তখন একটু ভিন্ন হইতো, বৃত্তটা আসতে পারতো। এখন এটাকে আমরা কি কি ফরম্যাটে নিতে পারি? আমরা ডেলের মান বের করার পরে শূন্য পাই নাই, যদি লিগ্যালি চিন্তা করি, যখন আপনি প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি দেখলেই বুঝবেন যে এটাকে কি করা যাবে, উপবৃত্তের সমীকরণে প্রকাশ করা যাবে। যখন আমরা উপবৃত্তের অঙ্কগুলো করব, তখন এই সমীকরণটাকে আমার হাতের মুঠোয় রাখতে হবে, তখন এটাকে আমি দেখি বুঝে ফেলবো। তো এইখানে আমি এই তো বড় লং আলোচনা করতে যাচ্ছি না, আমি যদি ফর্মুলা অনুযায়ী যাই, শর্টকাট না যাই, তাইলে ডেলের মান শূন্য হবে না এবং ab মাইনাস h স্কয়ার শূন্য হইছে, তেমন এটা পরাবৃত্ত। ঠিক আছে, এটি পরাবৃত্ত নির্দেশ হয়েছে। ঠিক আছে, এটা পরাবৃত্ত নির্দেশ হয়েছে, তবে একটু ঝামেলা আছে। পরাবৃত্তের ক্ষেত্রে যে কোনো একটা খাতের উপর স্কয়ার হয়, সেটাও একটা খাতের উপরই হবে, পরে এটা হয়তো বা ঘুরে যাবে, x মাইনাস y হোল স্কয়ার হবে। তো এটা একটা পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, মাঝে মাঝে এটা বইয়ের একটা উদাহরণ আমি উঠাই দিছি। তারপরে এখানে দেখেন এটা কি, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস x প্লাস y মাইনাস 1। ঠিক আছে, কনিকটির প্রকৃতিটা কি? তো এটা আমি ab মাইনাস ডেলের মান শূন্য হবে না, ডেলের মানটা বের করার পরে হবে না। ঠিক আছে, যদি না হয় তাহলে ab মাইনাস h স্কয়ার মানটা শূন্য থেকে বড়, তার মানে এটা উপবৃত্ত। তো এরকম আমাদেরকে কোনটা অধিবৃত্ত, কোনটা উপবৃত্ত, কোনটা ab মাইনাস h স্কয়ারের মান কত, এরকম ভাবে অনেক কিছু আমাদের কাছে জানতে চাইতে পারে। আমরা চলে যাই পরবর্তী টাইপ 2 তে। টাইপ 2 তে কি আলোচনা করছে? টাইপ 2 তে প্রথমত বলছে যে কণিকের সাধারণ আলোচনা, কণিকটা কি, তারপর উৎকেন্দ্রিকতা কি, এরপরে কণিক শনাক্তকরণ। কণিক শনাক্তকরণ একটু আগে আমরা শিখছি যে দ্বিঘাত সমীকরণ থেকে সে ওটা শনাক্তকরণ ছিল, যে পরাবৃত্ত উপবৃত্ত কিভাবে শনাক্ত করা যায়, কোনটা পরাবৃত্ত হইতে পারে, কোন সমীকরণটা উপবৃত্ত হইতে পারে, কোনটা অধিবৃত্ত হইতে পারে, কখন সেটা জোড়া সরলরেখা হয়, কখন সেটা বৃত্ত হয়, সেই জিনিসগুলো আলোচনা হয়েছে আগের টাইপ 1 এর মধ্যে। টাইপ 2 এর মধ্যে এসে দেখা গেছে কণিক নিয়ে। আমাদের এই অধ্যায়টা যেহেতু কণিক, প্রথমের জায়গাটা থেকে আমরা এবার ঢুকে যাব কণিকের ভিতরের দিকে। কণিকের সাধারণ আলোচনা হবে কণিকের উৎকেন্দ্রিকতা নিয়ে, কণিক শনাক্তকরণ নিয়ে। এবার দেখেন কণিক হবে কি, একটা কার্তেশীয় সমতলে কোনো মানে একটা কার্তেশীয় সমতল, মানে যেখানে x অক্ষ থাকবে এবং y অক্ষ থাকবে। জিনিসটা একটু মনোযোগ দিয়েন। যদি কোনো বিন্দু মানে চলমান কোনো বিন্দু যদি এমন ভাবে চলে, একটা বিন্দু মানে একটা বিন্দু সে এমন ভাবে রাস্তাটা তৈরি করে নিল, ধরলেন এটা,
ঠিক আছে, চলমান কোনো বিন্দু, খেয়াল করেন একটি চলমান বিন্দু, তাহলে ধরলাম এটা একটা চলমান বিন্দু, ঠিক আছে, অর্থাৎ কার্টেসীয় সমতলে, তার মানে XY সমতলের মধ্যে আমি ধরে নিলাম একটা চলমান বিন্দু হচ্ছে এটা। এই চলমান বিন্দু এটা নির্দিষ্ট একটা বিন্দু হতে, তাহলে এই নির্দিষ্ট একটা বিন্দু হতে নির্দিষ্ট বিন্দু হতে এর যে দূরত্বটা, এই নির্দিষ্ট বিন্দু থেকে যে দূরত্বটা, এবং একটা নির্দিষ্ট রেখা হতে, এবং একটা নির্দিষ্ট রেখা হতে এর দূরত্বের অনুপাতটা, মানে এটা যদি এভাবে সে চলতেই থাকে, ঠিক আছে, এভাবে যদি সে চলতেই থাকে, তাহলে এইভাবে চলতে চলতে এই যে এখানে এই চলমান যে বিন্দুটা ধরলাম, এই চলমান বিন্দুটা আমি x, y ধরলাম, চলমান বিন্দুটা এইভাবে যে কোনো জায়গায় ধরতে পারি, এই বিন্দুটা চলমান বিন্দুটাকে আমি যে কোনো জায়গায় ধরতে পারি। চলমান বিন্দুটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে তার দূরত্বটা, এবং এই চলমান বিন্দুটা নির্দিষ্ট একটা দূরত্ব থেকে তার এই যে দূরত্বটা, এই দুটো দূরত্ব খেয়াল করেন আপনি, এই দুটো দূরত্ব, চলমান বিন্দুটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে তার দূরত্বটা, এবং নির্দিষ্ট একটা রেখা থেকে তার দূরত্বটা, তাহলে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা রেখা। আমি একটা বুঝাচ্ছি, আমি পরাবৃত্ত দিয়ে বুঝাচ্ছি কনিকটাকে, এটা উপবৃত্তের ক্ষেত্রে এটা মানবে, ঠিক আছে, মানে এরকমও হইতে পারে উপবৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে সঞ্চারপত্রা, মানে এই যে একটা নির্দিষ্ট বিন্দু, চলমান বিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে এবং একটা নির্দিষ্ট রেখা থেকে, এই যে তার যে এই বিন্দুটা, এই যে এটা থেকে এটার দূরত্বটা একটা অনুপাতটা ধ্রুবক হয়। এই যে অনুপাতটা মানে এটা আর অনুপাতটা, আমি যদি এই নির্দিষ্ট বিন্দুটাকে s ধরি এবং ওই চলমান বিন্দুটাকে p ধরি, এবং ওই রেখার যে দূরত্বটা এটাকে যদি আমি এই বিন্দুটাকে m ধরি, মানে pm যদি হয় তার দূরত্বটা, তার মানে এই sp অনুপাত pm একটা ধ্রুবক হবে, বা এই যে s এটা p এটা m এটা কি হবে, ধ্রুবক হবে, বা এটা অধিবৃত্ত হইতে পারে, মানে সবার ক্ষেত্রে এই যে এটা ধ্রুবক হবে, ঠিক আছে, এই যে ধ্রুবক, এই নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত সবসময় ধ্রুবক হয়। তখন ওই যে চলমান বিন্দুর যে পথটা, এই পথটার নাম এই কণিক, ঠিক আছে। তাহলে আমার এখানে মূল জিনিসটা কি কি থাকে, একটা নির্দিষ্ট বিন্দু থাকে, একটা চলমান বিন্দুর পথ তৈরি করে রাস্তার সমীকরণ হয়ে যায়, এবং নির্দিষ্ট একটা রেখা থাকে, রেখাটা এই দিক দিয়েও থাকতে পারে। উপবৃত্তের ক্ষেত্রে আমরা আবার বিস্তারিত আলোচনা করবো, যেহেতু এখন আমরা উপবৃত্ত বা পরাবৃত্ত আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি কণিক। অর্থাৎ নির্দিষ্ট একটা বিন্দু থাকবে, নির্দিষ্ট একটা চলমান পথ থাকবে, এবং একটা নির্দিষ্ট রেখা থাকবে, এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে ওই সঞ্চার পথের যে বিন্দুটা, বা একটা ওই বিন্দু চলার পথটার যে বিন্দুটা, ওইটা নির্দিষ্ট রেখা থেকে আর ওই নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্বের অনুপাতটা কি থাকবে, ধ্রুবক থাকবে, ঠিক আছে। ওই ধ্রুবকের মানটা আবার বিভিন্ন হইতে পারে, ধ্রুবকটা ভিন্ন বাদ এটা পরে ধ্রুবক থাকবে। এটাই হচ্ছে যে চলার যে পথটা, ওই পথের সমীকরণটাই তখন কণিকের সমীকরণ হয়ে যায়। এখন আসেন, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র। কি বলা হয়, যে নির্দিষ্ট বিন্দুটা এটাকে কি বলা হবে, উপকেন্দ্র বলা হবে, ঠিক আছে। আর নির্দিষ্ট বিন্দুটাকে বলা হবে উপকেন্দ্র, এবং নির্দিষ্ট রেখাটাকে বলা হবে নিয়ামক রেখা। কি বলা হয়, নিয়ামক রেখা, ঠিক আছে। নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, এবং আমি যদি নির্দিষ্ট বিন্দু নিয়ামক রেখার উপর একটা লম্ব রেখা এভাবে অঙ্কন করি, এটা হয়ে যাবে কি, মানে অক্ষরেখা। এটা কি হয়ে যাবে, অক্ষরেখা। আমি জাস্ট পরাবৃত্ত দিয়ে বুঝাইছি, পরাবৃত্ত আমরা পরে আলোচনা করব, ঠিক আছে, আমরা পরে আলোচনা করব। তাইলে দেখেন, নির্দিষ্ট বিন্দুটিকে কণিকের উপকেন্দ্র বা ফোকাস বলা হয়, নির্দিষ্ট রেখাটিকে কণিকের দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা বলা হয়। ওই যে নির্দিষ্ট বিন্দুটা এবং নির্দিষ্ট রেখাটা, ঠিক আছে, সেটা কিন্তু আমি পরাবৃত্ত দিয়া বুঝাইছি, কিন্তু এটা অধিবৃত্ত উপবৃত্ত হইতে পারে। এবং ধ্রুব অনুপাতটিকে উৎকেন্দ্রিকতা বলা হয়। ওই যে ধ্রুবক অনুপাত, এই দুইটার অনুপাত যে ধ্রুব হয়, এসপি অনুপাত যে পিএম, এটা ধ্রুবক অনুপাত হয় সব সময়। এই ধ্রুবক অনুপাতটাকে আমরা কি বলে থাকি, যে এইটাই হচ্ছে উৎকেন্দ্রিকতা, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। এই উৎকেন্দ্রিকতার উপর বেচ করে এটা কখনো পরাবৃত্ত হয়, কখনো উপবৃত্ত হয়, কখনো আবার অধিবৃত্ত হয়, ঠিক আছে, কখনো উপবৃত্ত, কখনো পরাবৃত্ত। এরা সবাই নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে, এই যে চলার যে পথটা এটা অধিবৃত্ত, চলার যে পথটা এই নির্দিষ্ট রেখা থেকে চলার পথের যে বিন্দুটা, এটার অনুপাতটা আর এটার অনুপাতটা, দূরত্বের অনুপাতটা কি থাকে, ধ্রুবক থাকে। এই দূরত্বের অনুপাতটা এটার অনুপাতটা কি থাকে, ধ্রুবক থাকে। এটা উপবৃত্ত, এটা অধিবৃত্ত, এটা পরাবৃত্ত। সবার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, ওই চলমান পথের বিন্দু, ওই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং নির্দিষ্ট একটা রেখার দূরত্বের অনুপাত ধ্রুবক থাকবে। ধ্রুবকটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা, আর বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, আর রেখাটাকে বলা হয় নিয়ামক রেখা, ঠিক আছে। আশা করি আমরা বুঝছি, একবারে সবাই এগুলো পড়ে আসছেন, ইন্টারমিডিয়েটে যেহেতু সবাই পড়ে আসছেন, আশা করি সবাই বুঝছেন। এবং এই যে এখানে আমি একটা উপকেন্দ্র একটা দিয়ে বুঝাইছি, পরাবৃত্ত দিয়া, SP/PM ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে দিয়ে প্রকাশ করা হয় কণিক। দুই ধরনের কণিক আছে, একটা জিনিস মনে রাখবেন, এটা আর কেন্দ্র নাই,
এটার কোনো কেন্দ্র নাই, ঠিক আছে, এটার উপকেন্দ্র আছে আর এটা হচ্ছে তার শীর্ষবিন্দু, জাস্ট কেন্দ্র নাই। বাকি দুইটার কেন্দ্রবিন্দু আছে, বাকি দুইটার কি আছে, কেন্দ্রবিন্দু আছে। তার মানে কণিক হচ্ছে কেন্দ্রবিহীন কণিক একটা, কেন্দ্র বিশিষ্ট কণিক একটা। পরাবৃত্ত, পরাবৃত্তের সমীকরণ আমরা সবাই জানি, x স্কয়ার ইকুয়াল টু 4ay বা y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এবং কেন্দ্র বিশিষ্ট উপবৃত্ত হচ্ছে, আর কণিক হচ্ছে কি, অধিবৃত্ত এবং উপবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত, ঠিক আছে। তার মানে এটা আমরা কণিকের প্রকারভেদ জানলাম। এখন আসেন এই যে ধ্রুবকটা, আমরা একটু আগে যে ধ্রুবকটা আলোচনা করলাম, মানে sp ডিভাইডেড বাই pm, মানে অনুপাত pm ইকুয়াল টু একটা ধ্রুবক ছিল, মানে আমরা এটা লিখছিলাম যে অনুপাত pm, এই অনুপাতটা সবসময় ধ্রুবক ছিল, ঠিক আছে। এই ধ্রুবকটাকে আমরা এখন ই হিসাবে লিখছিলাম, কারণ ধ্রুবকটাই উৎকেন্দ্রিকতা। এই এর উপর বেজ করে আমরা জানি সে পরাবৃত্ত হয়, সে উপবৃত্ত হয়, সে অধিবৃত্ত হয়, বা এই এটার উপর বেজ করেই কিন্তু অন্যান্য শর্ত আমরা এখন আলোচনা করব। এটার নামে কি ছিল, উৎকেন্দ্রিকতা ছিল। তাহলে এর মান যদি 1 হয় কণিকটি হয় পরাবৃত্ত, আর 0 থেকে 1 থেকে এর মান 1 থেকে ছোট হইলে কণিকটি হয় উপবৃত্ত। যদি দেখেন যে এর মান 1, মানে ধ্রুবকটার মান 1, তার মানে ওই sp pm হয়ে যাবে তখন। তার মানে 1 হলে এটা পরাবৃত্ত, ঠিক আছে, যদি 1 হয়। যদি দেখেন এর মান 1 থেকে, মানে 1 থেকে ছোট, 1 থেকে ছোট তবে 0 থেকে বড়, তখন সেটা উপবৃত্ত। মনে রাখবেন উপবৃত্তের ক্ষেত্রে একটু আগে দেখছি দ্বিঘাত সমীকরণের বেলা ab - h স্কয়ার মানটা 0 থেকে বড় হয়, দেখছেন এটা মানের ক্ষেত্রে কিন্তু 0 থেকে বড় হইতো, বাট এখানে এর মানের ক্ষেত্রে কিন্তু 1 থেকে ছোট হয়। ডিফারেন্সটা বুঝছেন? এভাবে যদি কম্বিনেশন করেন তাহলে জিনিসটা আপনার মাথায়ও থাকবে যে 1 এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে, এই শর্তের ক্ষেত্রে যখন উপবৃত্তের উৎকেন্দ্রিকতার শর্তের মধ্যে যাবেন 1 থেকে ছোট, বাট যখন আপনি উপবৃত্তের শনাক্তকরণে যাবেন দ্বিঘাত সমীকরণকে, তখন ab - h স্কয়ার মানটা 0 থেকে বড়, ঠিক আছে। তাইলে আবার যদি দেখি 1 থেকে বড় এর মানটা, এর মান যদি 1 থেকে বড়, তখন সেটা হয় অধিবৃত্ত, ঠিক আছে। তাহলে ওই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাই আমার সমীকরণটাকে চেঞ্জ করে ফেলে। সমীকরণের যে পথের যে সমীকরণটা, যে পথে সেই সমীকরণটা চলে, তার ধ্রুবকের মানটা চেঞ্জ হইলে তার পথটা একটু চেঞ্জ হয়ে সেই সমীকরণটাও অন্য একটা সমীকরণ হিসাবে দেয়। তাহলে দেখেন এর মান 1 হলে পরাবৃত্ত, 1 থেকে ছোট হলে উপবৃত্ত, 1 থেকে বড় হলে অধিবৃত্ত। তবে যদি এর মানটা 0 হয়ে যায়, শূন্যের কাছাকাছি, এটা মানে কি শূন্য হতে থাকে, তখন কণিকটা আস্তে আস্তে এটা বৃত্তে পরিণত হতে থাকে, এবং 0 হইলে সে বৃত্ত, এবং ইনফিনিটিভ হলে এটা একজোড়া সরলরেখা নির্দেশ করে। যদি এর মানটা ইনফিনিটিভ হয় তখন সেটা একজোড়া সরলরেখা প্রকাশ করে থাকে। তো এটার ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা আগেও আলোচনা করছি, কণিক শনাক্তের ক্ষেত্রে যদি ab - h স্কয়ার মানটা 0 হয় তাইলে এটা পরাবৃত্ত হয়, যদি 0 থেকে বড় হয় উপবৃত্ত হয়, 0 থেকে ছোট হয় অধিবৃত্ত হয়। তবে এর মানের ক্ষেত্রে একরকম, এটার ক্ষেত্রে একরকম। এর মানের ক্ষেত্রে দেখেন ab - h স্কয়ার মানটা 0 থেকে ছোট হইলে অধিবৃত্ত, এর মানের ক্ষেত্রে এর মানটা 1 থেকে বড় হইলে অধিবৃত্ত, ঠিক আছে। যেটা উপবৃত্তের ক্ষেত্রে ছিল ab - h স্কয়ার মানটা 0 থেকে বড়, আর এটা ছিল এর মানটা 1 থেকে ছোট, ঠিক আছে। জিনিসগুলো একটু কম্বিনেশন করে নেবেন যে কিভাবে। প্রথমত এটা কণিক শনাক্তকরণ, এরপরে এখানে কণিকের মধ্যে আইসা আবার ওই কণিকের মধ্যে আইসা সেটা পরাবৃত্ত উপবৃত্ত শনাক্তকরণ জিনিসটা আমরা বুঝলাম। তো কণিক কয় ধরনের কণিক আছে? 2 ধরনের। কণিকটা সাধারণত কয় ধরনের? 2 ধরনের, কেন্দ্রবিহীন কণিক, কেন্দ্র বিশিষ্ট কণিক, ঠিক আছে। বৃত্তের উৎকেন্দ্রিকতা কত দেখছেন? প্রশ্নটা কোথায় থেকে আসছে যে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, সেটা 0। এর মান যদি 0 হয় তাহলে সঞ্চারপথটা বৃত্ত হয়ে যায়। একটি কণিকের উৎকেন্দ্র এর মান কত? √2। √2 এর মান মানে কি? √2 মানে কত? এটা জাস্ট একের চেয়ে বেশি একটা মান, তার মানে এর মানটা 1 থেকে বড়, তার মানে অধিবৃত্ত। দেখছেন উপবৃত্তের নিচের কোনটা সঠিক? মানে উপবৃত্তের জন্য এর মানটা কি 1 থেকে বড় হইলে অধিবৃত্ত হয়, 0 থেকে 1 এর মধ্যে হইলে এটা উপবৃত্ত হয়, ঠিক আছে। তো আমরা এই শর্তগুলো আমরা জানি। আমরা চলে যাই কেন্দ্রবিহীন কণিক কোনটা? কেন্দ্র নাই কার? কেন্দ্র নাই কার? ঠিক আছে, কেন্দ্র নাই হচ্ছে পরাবৃত্তের। পরাবৃত্তের সমীকরণ কোনটা হবে? পরাবৃত্ত x স্কয়ার ইকুয়াল টু y, এটাকে আমরা পরাবৃত্তরে লিখতে পারি, কারণ ওই যে x স্কয়ার ইকুয়াল টু -y, তাকে আমরা আবার এভাবে লিখতে পারি। ধরেন x স্কয়ার ইকুয়াল টু 4 দিলাম, মাইনাসের 1/4 ইনটু y দিলাম, যেখানে এর মানটা কত হয়ে গেল? -1/4 হয়ে গেল। বাট এটা x স্কয়ার ইকুয়াল টু 4ay হিসেবে একটা পরাবৃত্ত হয়ে গেল। আর বাকিরা দুইটার মধ্যে স্কয়ার থাকার কারণে বাকিরা সবাই কি হবে? অন্য কিছু নির্দেশ করবে। x স্কয়ার ইকুয়াল টু y কণিকের উৎকেন্দ্রিকতা কত? বুঝে ফেলছি, এটা একটা পরাবৃত্ত। মানে এটা কিভাবে পরাবৃত্ত? x স্কয়ার ইকুয়াল টু এটাকে লেখা যায় 4, আর এখানে 1/2 দিলে 2 থাকে, আর y হইলো। তার মানে এখানে এইটা একটা পরাবৃত্ত। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হয়? 1 হয়, ঠিক আছে। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এর মানটা 1 হয়। এই টার্মসটা যদি ইনফিনিটিভ হয় কোণিকটি কি নির্দেশ করবে? ইনফিনিটিভ হলে যুগল সরলরেখা নির্দেশ করবে, 0 হলে বৃত্ত নির্দেশ করবে, ঠিক আছে।
জিরোর চেয়ে ছোট, বড় এবং 0 1 হইলে এটা পরাবৃত্ত উপবৃত্ত বিভিন্ন ফরম্যাটে নির্দেশ করে থাকে। এটা জ্যামিতিক রূপ কত? দেখেন এখানে আমাদের আরো এমসিকিউ আছে। 2x² - 4y এটা জ্যামিতিক রূপ। দেখেন এখানে x² y² সব যদি সমান না, x y যেহেতু আছে তার মানে দুই শর্তে এটা বৃত্ত হবে না। জ্যামিতিক রূপ কি হবে? h তারপরে a তারপরে b তারপরে এগুলো বের করার পরে দেখলাম যে h² - ab, h² মানে 0 থেকে কি 0 থেকে সে মানে ছোট হচ্ছে, ঠিক আছে? এটা কি উপবৃত্ত হবে? h² - ab এর মানটা 0 থেকে বড় হইলে উপবৃত্ত হয়। এটা কি ভুল লেখা হলো? ঠিক আছে, তাইলে h এর মানটা আমরা বের করে দেখলাম যে এখানে এটা কত হয়, যে h² - ab, তাইলে এটা দেখা গেল h² এর মান কত 2 ছিল, h এর মান -2, তাইলে -2² - ab এর মান 2 ইনটু কত 3, ঠিক আছে? তাইলে রেজাল্টটা কত হয় 4 - 3 দোকানে কত 6, তার মানে -2 -2 মানে কত 0 থেকে ছোট। 0 থেকে ছোট হইলে আমরা এখানে শিখছিলাম 0 থেকে ছোট হইলে এখানে এটা কি নির্দেশ করব? অধিবৃত্ত নির্দেশ করব। তাইলে এটার উত্তর অধিবৃত্ত হওয়ার কথা ছিল। আমরা আরেকটু দেখি যে x² সহগ 2 মানে এর মান 2, ঠিক আছে? b এর মান কত? এর মান 2, b এর মান কত ছিল 3 এবং এই 2x এর সহগ কত 2x এর সহগ h এর মান কত -2, তাহলে ক্যালকুলেশন করলে -2 টা এটা হয়ে যায় 4। তাহলে এটা অধিবৃত্ত নির্দেশ করার কথা 0 থেকে ছোট হইলে। 0 এর চেয়ে যদি ছোট হয় তাহলে কি নির্দেশ করে? যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে অধিবৃত্ত নির্দেশ করে। তাহলে আমাদের এই উত্তরটা অধিবৃত্ত হবে আমার মনে হয়, ঠিক আছে? তাহলে এটা ঘ নাম্বার হইতে পারে, একটু কারেকশন করে নেবেন, এইটা ঘ নাম্বার হইতে পারে। তারপরে এই যে xy সমীকরণ কি প্রকাশ করে এটা মনে রাখবেন। এর মান 0, এখানে x² সহগ নাই, y² সহগ নাই, h এর মান x2 xy সহগ হাফ, তার মানে এটার মান কত 0 থেকে বড়। এটা তো অধিবৃত্ত, ঠিক আছে? এখানে তাইলে আমাদের ওই মূল ক্যালকুলেশন গুলো একটু ভেজাল হয়ে গেল না? না, ঠিকই আছে। দেখেন আমরা সূত্রটা শিখেছিলাম ab - h², এটার মান 0 থেকে কি হইতে হবে ছোট হইলে অধিবৃত্ত, ঠিক আছে? একটু ট্রাই করে দেখি, তাহলে এটা উপবৃত্ত। আর ab - h² মান 0 থেকে বড় হইলে কিন্তু উপবৃত্ত হইতো, ঠিক আছে? এখন একটু দেখি, এর মান ছিল 3, b এর মান ছিল 2, আর এখানে ছিল h² মানে -2², তাহলে এটার মানটা কত হয় 6 - 4, তার মানে রেজাল্টটা হয়ে যায় 2, তার মানে 0 থেকে বড় মানে উপবৃত্ত, ঠিক আছে? তার মানে এটা উপবৃত্তই। আর এটা এর মান কত ছিল? এটার ক্ষেত্রে এর মান কত ছিল? এর মান ছিল 0, b এর মানও ছিল 0 এবং h এর মান ছিল কত 2x এর সহগ ছিল হাফ। তাহলে আমি যদি ab - h² করি, মানে ab - h² এটা 0 মাইনাস h এর মান হাফ, তার মানে রেজাল্টটা হয় -1/4, মানে এই মানটা 0 থেকে ছোট, তার মানে এটা অধিবৃত্ত, ঠিক আছে? আমরা কিন্তু ab - h² শিখছি, এখানে কিন্তু h² - ab, h² - ab, তাহলে চেঞ্জ করাতে কিন্তু ওই মাইনাসটা কমন নেওয়াতে এটা ঘুরে গেছে, ঠিক আছে? তার মানে এটা সমস্যা নাই, এটা বুঝছেন? নির্দেশ করে এটা কি নির্দেশ করে 5x² + 6y² = 12y দ্বারা সমীকরণটি নির্দেশ করে কি এটা একটা উপবৃত্ত। কারণ এটা মানটা বের করার পরে আপনারা এটা সবসময় এটা দিয়া করবেন যে ab - h² মানটা 0 থেকে বড় হইব, এটা হবে উপবৃত্ত। আর ab - h² মানটা ওই যে h² - ab করলে কিন্তু ঘুরে যাবে, পুরো কাজটাই ঘুরে যাবে, ঠিক আছে? দ্বারা নির্দেশিত কৌণিক কোণটা, যে এটা দ্বারা নির্দেশিত কৌণিক কোণটা, ঠিক আছে? তাহলে আবার এখানে x² y² এর সহগ কি সমান না? যদি মাইনাস চিহ্ন থাকে তখনই মনে রাখবেন যে এটা অধিবৃত্ত হইতে পারে, প্লাস চিহ্ন থাকলে উপবৃত্ত হইতে পারে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে যাবে যে এটা অধিবৃত্ত। তো ওইখান থেকে আমরা যদি মানও বের করি, এখান থেকে যদি মানটাও বের করি যে ab - h² এর মানটা বের করি, তখনও সেটা একই মানে জিনিস আসবে, অর্থাৎ সেটা অধিবৃত্তই প্রকাশ করবে, ঠিক আছে? অধিবৃত্তই প্রকাশ করবে। এবার আমরা চলে যাই পরাবৃত্ত টাইপ 3। দেখেন টাইপ 3টা নিয়ে আমরা যদি একটু কথা বলি, টাইপ 3 তে কিন্তু তিনটা জিনিস আছে। টাইপ 3 তে পরাবৃত্ত আছে, পরাবৃত্ত আকার পরাবৃত্তের আদর্শ আকার এবং লেখচিত্র অঙ্কন, তারপরে পরাবৃত্তের সূত্রটি বলি এবং পরাবৃত্তের সমীকরণ নির্ণয়, এগুলো পাটে পাটে আছে। আমরা পরাবৃত্তটা ধরে টাইপ এই কেজ 1টা শেষ করি আজকে। পরাবৃত্তের 3টা পার্ট আছে, এই পুরো টপিকটাকে 3টা পার্টে ভাগ করা লাগবে কারণ একটু বড়, তো এই কারণে একটু 3টা পার্টে ভাগ করব। আচ্ছা, পরাবৃত্তের কেজ 1টা নিয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? একটা পরাবৃত্ত যদি আমরা এটাকে আদর্শ আকারে যাই, তাহলে মনে রাখবেন পরাবৃত্তের ক্ষেত্রে y² = 4ax বা x² = 4ay, এটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ আকার। সেক্ষেত্রে এটা যার ঘাত কম, ঠিক আছে? পরাবৃত্তটা তার সমীকরণ নির্দেশ করবে, যেমনটা কি ছিল এইটা, মানে যার ঘাত কম তার দিকে হা করে থাকবে, তাহলে এইদিকে হা করবে বা এইদিকে হা করবে, ঠিক আছে? মানে x অক্ষের দিকে হা করবে। যদি এটা নেগেটিভ হয়,
এটা যদি নেগেটিভ হয় মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay, ঠিক আছে, ax, ধরো এটা কত ওয়াই স্কোয়ার ax, ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তখন সেটা মাইনাস হওয়ার কারণে সেটা কোন দিকে হা করবে, উল্টা দিকে হা করবে, যেহেতু এক্স এর ঘাত কম এক্স এর দিকে হা করবে। তবে এক্স এর দিকে যদি পজিটিভ হয় এক্স এর ডান দিকে মানে এক্স এর পজিটিভ দিকে, আর যদি নেগেটিভ হয় এক্স এর নেগেটিভ দিকে, ঠিক আছে, নেগেটিভ দিকে হা করবে। এটা এর মানটা কি, মূলত এর মানটা পজিটিভ নেগেটিভ নির্দেশিত হইলে এর মানটা পজিটিভ নেগেটিভ নির্দেশিত হইতে পারে, ঠিক আছে। আমি তো যখন এরকম দেখবেন তখন 4 ইনটু এর মানটা লিখবেন মাইনাসের হাফ বা প্লাসের হাফ ইনটু এক্স বা এরকম আকারে, তখন এটা নির্দেশিত, তখন এই সমীকরণটা, হ্যাঁ, এক্স এর ঘাত কম তাই এক্স এর দিকে হ্যাঁ করবে, এক্স এর সহগ পজিটিভ তাই এক্স এর অক্ষের পজিটিভ দিকে হ্যাঁ করবে। তাহলে এক্স এর সহগটা আপনি চিন্তা করবেন, প্রথমত এক্স এর ঘাত, যার ঘাত কম তার দিকে হ্যাঁ করবে, যার সহগ এক্স এর সহগ যদি পজিটিভ হয় এক্স এর পজিটিভ দিকে হ্যাঁ করবে, এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ এক্স এর দুই দিকে হা করা যাইতে পারে, প্রথমত এক্স এর ঘাত কম মানে এক্স এর দিকে, তাহলে এক্স এর দিকে দুইটা দিক আছে, এইদিকে আছে এইদিকে আছে, এখন কোন দিকে, এক্স এর যদি সহগটা পজিটিভ হয় মানে ধরুন ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 2x আছে, তার মানে সহগটা পজিটিভ আছে, তার মানে এক্স এর এই দিকে হা করবে, তার চিত্রটা এরকম হবে, ঠিক আছে। আর যদি এক্স এর এটা যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y হয় ভাই, তাইলে আমরা বুঝছেন কি, তাহলে আপনারা বুঝছেন যে y এর ঘাত কম, তাহলে y এর দিকে হা করব, y এর একটা পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে, y এর সহগ যদি পজিটিভ হয় y এর পজিটিভ দিকে, y এর সহগ যদি নেগেটিভ হয় y এর নেগেটিভ দিকে, ঠিক আছে। তাহলে আমরা পরাবৃত্তটা আদর্শ ফরম্যাটটা বুঝলাম, যে আদর্শ ফরম্যাট থেকে তার কোন দিকে সে মুভমেন্ট করবে, দুটো জিনিস ফোকাস করবেন, প্রথমত যার ঘাত কম তার দিকে, যার মানে এরপরে এই যার সহগ কম তার, যদি তার সহগ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ দিকে, তার সহগ যদি নেগেটিভ হয় নেগেটিভ দিকে। আমি যদি আবার বলি, ধরুন আপনার কাছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay আছে বা 4x আছে বা 4y আছে, এরকমই ধরেন এরকম, তার মানে y এর সহগটা কম, y এর দিকে হা করবে, কোন দিকে করবে, এই দিকে না এই দিকে, y এর সহগটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তাহলে এই দিকে করবে। যদি এখানে থাকতো x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাসের 2y, তখন সেটা কি হইতো, y এর ঘাত কম y এর দিকে করবে, y এর সহগটা নেগেটিভ তার মানে y এর নেগেটিভ দিকে করবে, ঠিক আছে। তার মানে এটা সেম ভাবে যখন আপনি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x করবেন, x এর ঘাত কম মানে x এর দিকে, কোন দিকে, x এর সহগটা পজিটিভ তাহলে পজিটিভ দিকে, x এর এটা পজিটিভ দিক এটা নেগেটিভ দিক, y এর এটা পজিটিভ দিক y অক্ষের এটা নেগেটিভ দিক, ঠিক আছে। সিমিলারলি যদি আমি দেখি x এর সহগ মানে y স্কয়ার ইজ ইকুয়াল টু ধরেন -2x, তার মানে x এর সহগ x এর ঘাত কম x এর দিকে, কোন দিকে জানি না, বাট x এর সহগ কি নেগেটিভ, তাহলে x এর নেগেটিভ দিকে হা করবে। ক্লিয়ার নি জিনিসটা? তাহলে আমি অরিজিনালি ভাবে একটা পরাবৃত্তের যে ফরম্যাটটা থাকবে সেটাকে আঁকতে পারবো। তবে এই যে এতক্ষণ যে পরাবৃত্তের যে ফরম্যাটটা আলোচনা করলাম, এইগুলো ছিল কিসের, এগুলো ছিল আমাদের আদর্শ, যেখানে x স্কয়ার ইকুয়াল টু 4ay বা y স্কয়ার ইকুয়াল টু 4ax, এগুলো ছিল আদর্শ, যার শীর্ষটা কত ছিল, এটা কিন্তু কেন্দ্রবিহীন কণিক, যার কোনো কেন্দ্র নাই, মনে আছে, এটা কিন্তু শীর্ষটা 0 0, যার শীর্ষটা কত 0,0, যার শীর্ষবিন্দু কত 0,0, x স্কয়ার ইকুয়াল টু 4ay এটা একটা পরাবৃত্ত, y স্কয়ার ইকুয়াল টু 4x এটাও কিন্তু পরাবৃত্ত, দুটোই আদর্শ, ঠিক আছে। তো শীর্ষটা কত 0 0, এই শীর্ষ 0 0 এর জন্য আমরা ডাইরেক্টলি অক্ষরেখা এদিকে বা যে কোনো দিকে আমরা এখন পরাবৃত্ত এঁকে ফেলছিলাম, কিন্তু সবসময় কি 0 0 থাকবে না, সবসময় 0 0 থাকবে না। দেখেন এবার লেখচিত্র অঙ্কন, পরাবৃত্তের কিভাবে আপনি লেখচিত্র আঁকবেন, একটা পরাবৃত্ত লেখচিত্র, প্রথমে তার শীর্ষবিন্দু বের করতে হবে, শীর্ষবিন্দুকে গ্রাফে বসাইতে হবে, তারপরে যার ঘাত কম তার দিকে হা করবে এবং যার ঘাত কম তার সহগের চিহ্নের দিকে হা করবে। ধরেন আপনাকে একটা পরাবৃত্ত দিল, ধরেন x প্লাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এরকম আসলো মাইনাসের 4 ইনটু y প্লাস 1, তাহলে এই যে পরাবৃত্তটা তার শীর্ষবিন্দু মানে এটা আদর্শ আকারে তুলনা করলে এই x এর জায়গায় আছে x প্লাস 2, y এর জায়গায় আছে কত y প্লাস 1 আছে। তো আপনি যদি এটা শীর্ষটা কত হওয়ার কথা ছিল 0, তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, শীর্ষ 0 0 হওয়ার কারণে মানে x এর মান 0 y এর মান 0, তাহলে x এর জায়গায় ছিল x প্লাস 2 0, তাহলে x এর মান হয় -2, y এর জায়গায় ছিল কত y প্লাস 1, তাহলে y এর মান হয় -1, ঠিক আছে। তার মানে যখন আপনি শীর্ষটা বের করবেন, এবার শীর্ষটা গ্রাফে সাজান -2, -2, এখানে এবার এটা বসাইলাম, বসানোর পরে কার ঘাত কম, y এর ঘাত কম, y এর দিকে হা করবে, এইদিকে নাকি এইদিকে, y এর এই যে সহগটা কি নেগেটিভ না পজিটিভ, y এর যে সহগটা নেগেটিভ না নেগেটিভ, তাহলে কোন দিকে y এর নেগেটিভ দিকে হা করবে, এটা হবে এই পরাবৃত্তের লেখচিত্র। আমি হ্যাঁ ঠিক আছে, এটা হবে এই পরাবৃত্ত, আমি এইখানে একটু ভুল করছি, এটা এখানে হবে, ঠিক আছে, -2, -1 না, তাইলে এটা এখানে হবে চিত্রটা -2, -1, ঠিক আছে, এটা এখানে হবে।
হ্যাঁ, বিন্দুটাকে আমি ভুল করছি, যদি +1 হইতো তাইলে উপরেরটা হইতো, ঠিক আছে? যদি +1 হইতো তাহলে আমরা কি বুঝলাম, একটা গ্রাফ আঁকতে গেলে এটার আদর্শ আকার, আদর্শ আকার তো পরাবৃত্তের আমরা সূত্রগুলো যখন আঁকবো তখন আমরা এটা করে দেখবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা পরাবৃত্তের লেখচিত্র নিয়ে একটু আলোচনা করি। লেখচিত্রের মধ্যে দেখেন এখানে প্রথম কি দিছে, এটার শীর্ষ, এটা আছে কি y² দেখেন x+1² হ্যাঁ, y তাহলে স্কোয়ারটা কার মধ্যে, আমি এইখানে যদি চিন্তা করি স্কোয়ারটা তার মধ্যে, তাহলে 4 × 1/4 বানাইলে এটা লেখা যায় y সাজাইলে। তাইলে কার ঘাত কম, y এর ঘাত, y এর দিকে হা করবে, বাট শীর্ষটা আমাকে আগে সাজাইতে হবে। x এর মান কত, x+1, তাহলে x+1 আমরা শীর্ষ শূন্য ধরলে, যেহেতু শীর্ষবিন্দু 0,0, x 0 y 0, তাহলে x এর জায়গায় কি x ছিল না, x এর জায়গায় কত আছে x+1, তাহলে x এর মান কত -1, আর y এর জায়গায় কত ছিল y, তাহলে y এর মান সরাসরি 0 ধরলে y এর মান হয় 0, তাহলে -1,0 মানে এখানে, ঠিক আছে? -1,0 কিন্তু আমি সাজাইলাম। পরে কার ঘাত কম, y এর, কোন দিকে হা করবে, y এর দিকে, এই দিকে নাকি এইদিকে, y এর সহগটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তাহলে y এর এই দিকে তার চিত্রটা হবে। তাইলে এটার চিত্রটা কোনটা হবে, এটা কি হবে না, এটা কি হবে, অবশ্যই এটা খ নাম্বার, ঠিক আছে? অপশন কত, আগে আমরা কি করব, আগে আমরা তার শীর্ষটা সাজাবো। যেমন একটু খেয়াল করেন, এটা আমরা এটা একটু আঁকি, এখানে কত আছে, এখানে কত আছে, আমরা এই যে x-1² এটাকে -2 দিকে নিলে -y লেখা যায় না, তাইলে এখানে এই যে এটার শীর্ষটা কত, x-1 যদি 0 হয়, x এর মান 1, y এর জায়গা আছে কত y এর মান সরাসরি 0, তাহলে 1,0, তাইলে আমি 1,0 মানে এখানে, ঠিক আছে? কার ঘাত কম, y এর ঘাত কম, কোন দিকে, y এর দিকে। এখন y এর ঘাতটা কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাহলে কোন দিকে, এই দিকে, তাহলে উত্তর হবে কোনটা, এটা আমাদের ঘ নাম্বারটা হবে উত্তর, ঠিক আছে? ক্লিয়ারলি বুঝছেন? আপনি আবার দেখেন এবার 3 নাম্বারটা বলছে কি, 3 নাম্বারটা তো বলছে কি যে এখানে y² -x-2, y এর এখানে y এর জায়গায় আছে কত, আমাদের এই শীর্ষটা 0 0 ছিল, x এর মানও 0 y এর মানও 0, x এর মান কত x-2, তাহলে x-2 0, y এর মান কত 0, তাহলে x এর মান কত হয়ে যায় 2, y এর মান কত হয়ে যায় 0, তাহলে আমি শীর্ষটা কত 2,0, 2,0, ঠিক আছে? 2,0, শীর্ষটা সাজানোর পরে কার ঘাত কম, x এর ঘাত, তাহলে x এর দিকে করবে, এই দিকে নাকি এই দিকে, x এর ঘাতটা কি, x এর সহগটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভ দিকে মানে এই দিকে, ঠিক আছে? কোন চিত্রটা সঠিক, আমাদের ক নাম্বারটা সঠিক, দেখছেন? এভাবে আমরা যদি এটার চিত্রটা আঁকি, সমীকরণের লেখচিত্র কত, এটাকে আপনি কি করবেন, এই যে x² -2y করেন, তাহলে এটা x এর জায়গায় x আছে, y এর জায়গায় y আছে, তাহলে 0,0 এ আছে, তাহলে 0,0 হচ্ছে তার শীর্ষ, তারপরে y এর ঘাত কম, y এর দিকে, নেগেটিভ নিচের দিকে, ঠিক আছে? নেগেটিভ নিচের দিকে, জিনিসটা ক্লিয়ার কিনা? তার মানে আমাদের উত্তর হবে কোনটা, এইটা, ন নাম্বারটা, ঠিক আছে? পরেরটা তো একদম সোজাই বলে দিছে, y এর ঘাত x এর ঘাত কম, তাইলে x এর ঘাত কম মানে x এর দিকে, এটাও 0 0, এটাও কেন্দ্র কত 0 0, কারণ y এর জায়গায় y, x এর জায়গায় x থাকলে মনে করবেন কেন্দ্রটা 0, শীর্ষটা 0 0, তাহলে 0 0, তারপরে x এর ঘাত কম x এর দিকে, বাট x এর সহগটা নেগেটিভ, ঠিক আছে? x এর সহগ যেহেতু নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ দিকে, কোনটা নির্দেশ করতেছে, খ নাম্বারটা, ঠিক আছে? কোনটা নির্দেশ করতেছে, আশা করি এরকম এই লেখচিত্র কিন্তু এগুলো সবগুলো এগুলো বোর্ডে অথবা এই ইউনিভার্সিটি এডমিশনে আসা, ঠিক আছে? এরকম আমাকে কোনটা কোন লেখচিত্র নির্দেশ করে, এই পরাবৃত্ত লেখচিত্র খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রথমত শীর্ষবিন্দু আঁকবো, তারপরে চিন্তা করবো কার ঘাত কম, যার ঘাত কম তার দিকে, পরে চিন্তা করবো যার ঘাত কম তার সহগ পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ হইলে ওই অক্ষের নেগেটিভ দিকে, পজিটিভ হইলে ওই অক্ষের পজিটিভ দিকে, ঠিক আছে? আশা করি আমরা এই কেস 1 পর্যন্ত আজকে থাকুক, আমরা ওইটা শুরু করলে ওটা 1 ঘন্টা চলে যাবে, এই কেসটা আমরা আগামী ক্লাসে এটা শুরু করব। আজকে পর্যন্তই থাকলো, আমরা পরবর্তী আরো 2টা ক্লাসে আমরা এই কনিকটা সম্পূর্ণভাবে শেষ করব। ওকে, ধন্যবাদ সবাইকে।